বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সামাজিক মাধ্যমে এবং রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এমন প্রেক্ষাপটে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি। রাজনীতিতে নির্বাচন নিয়ে সরকারের প্রতি সন্দেহ কেন বাড়ছে, আর সরকারের লম্বা সময় ক্ষমতা থাকার প্রশ্নই বা কেন আসছে, এসব নিয়ে আজকের আলোচনা। সঙ্গে রয়েছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল। কাদির, আপনাকে স্বাগত। আলোচনা শুরুতে বলে রাখি, সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে, সঙ্গে থাকুন বিবিসি বাংলার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এক্স বা টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। কাদির, অন্তর্বর্তী সরকার লম্বা সময় অর্থাৎ 5 বছরও ক্ষমতায় থাকতে পারে, এই ধরনের আলোচনা কেন আসছে? কোন কোন পর্যায় থেকে কিভাবে আসছে? আসলে কিছুদিন ধরেই সামাজিক মাধ্যমে এই আলোচনাটা শুরু হয় যে অন্তর্বর্তীকালীন সরকার লম্বা সময় থাকতে পারে, এমনকি 5 বছরও থাকতে পারে, এ ধরনের একটা আলোচনা শুরু হয়। এই আলোচনায় ভিন্ন মাত্রা যোগ করেন সরকারেরই একজন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সুনামগঞ্জে থানা পরিদর্শনে গিয়ে এই কয়েকদিন আগে, গত 10ই এপ্রিল, তিনি সেখানে সাংবাদিকদের কাছে বলেছেন যে মানুষ তাকে বলছে, রাস্তার মানুষ তাকে বলছে যে এই সরকার ক্ষমতায় থাকুক, আরও 5 বছর ক্ষমতায় থাকুক। এই বক্তব্য আসার পরে এটি রাজনৈতিক অঙ্গনেও এই বক্তব্য, বিভিন্ন দলগুলো এটা নিয়ে প্রতিক্রিয়া বা বক্তব্য দেয়া শুরু করে। বিশেষ করে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও এ নিয়ে বক্তব্য দিয়েছেন। বিএনপির নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনিও কয়েকদিন আগে ঢাকায় একটি অনুষ্ঠানে বলেছেন যে নির্বাচিত হয়ে এসে লম্বা সময় থাকুন, অনির্বাচিত সরকার লম্বা সময় থাকবে এটা দেশের মানুষ মেনে নেবে না, কোট আনকোট, যদি আমি তার এই বক্তব্য সংবাদ মাধ্যমে এসেছে। ফলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এই বক্তব্য দিচ্ছেন। রাজনৈতিক অন্যান্য দলগুলোর মধ্যেও এই আলোচনাটা এসছে। এক ধরনের সন্দেহ কাজ করছে যে আসলে নির্বাচন বিলম্বিত করে সরকার দীর্ঘ সময় থাকতে চায় কিনা। এছাড়া সরকারের 8 মাস হয়েছে, এই সময়টাতে সরকারের সাথে জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনের যে ছাত্র নেতৃত্ব, তাদের প্রতিনিধি সরকারে এখনও আছে, তারা নতুন দল গঠন করেছে, সেই দলের সাথে সরকারের সম্পর্ক, এই বিষয়গুলো বিভিন্ন সময় আলোচনায় এসেছে। পাশাপাশি যেটা হয়েছে যে সরকারের দিক থেকে নির্বাচনের ব্যাপারে একটা রোডম্যাপ বিএনপি সহ বিভিন্ন দলগুলো যে চাচ্ছে, সেই জায়গাটাতে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ এখনও নেই। ফলে এক ধরনের সন্দেহ কাজ করছে। সেই সন্দেহটা আলোচনার মাধ্যমে সেটা আরও ব্যাপক আকার ধারণ করেছে এবং রাজনীতির কেন্দ্রে চলে এসেছে। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পরে বলেছেন যে তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি, তিনি মানুষ চায়, জনগণ চায়, সেটাই তিনি তুলে ধরেছেন। কিন্তু এই বিতর্ক বা এই আলোচনাটা থামছে না, চলছে। কিন্তু যেই সরকারের নামই অন্তর্বর্তী সরকার, তাদের পক্ষে লম্বা সময় ক্ষমতায় থাকা কি সম্ভব? এইটা কিন্তু আসলে দুইটা দিক আছে, একটা আইনগত দিক আর একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়, দেশের অভ্যন্তরীণ বিষয়ও রয়েছে, অভ্যন্তরীণ রাজনীতিও রয়েছে। এই অন্তর্বর্তী সরকারের আইনগত দিকটা যদি বলি, যদিও সরকারের দিক থেকে বলা হয় যে মানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্স নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, রেফারেন্স বলতে মতামত নিয়ে। কারণটা হচ্ছে যে গণ অভ্যুত্থানের পর 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার গঠন করার যাবে কিনা কি প্রশ্ন, সংবিধানে এই অবস্থা মানে এই ধরনের কোনো ব্যবস্থা নেই, সেখানে আপিল বিভাগের মতামত নিয়ে করা হয়েছে। কিন্তু আইনজীবীরা বলছেন, আমি সুপ্রিম কোর্টের আইনজীবী স্বাধীন মালিকের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটা বলছেন যে আইনগতভাবে আপিল বিভাগ যে মতামত দিয়েছে সেটা রায় হিসেবে বিবেচনা করা যাবে না। মতামতের ভিত্তিতে সরকার হয়তো গঠন করা গেছে, কিন্তু আইনগত দিক থেকে কোনো অনির্বাচিত সরকার, সাংবিধানিক দিক থেকে কোনো অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে পারে না, তার বৈধতা দেওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে। তিনি যেটা বলছেন যে 5ম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান যে ক্ষমতায় এসেছিলেন, প্রয়াত রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা, তার যে ক্ষমতায় থাকার সময়টাকে বৈধতা দেওয়া হয়েছিল, পরবর্তীতে জেনারেল এরশাদের সামরিক শাসন ক্ষমতায় থাকার সেটাকে যে বৈধতা দেওয়া হয়েছিল 7ম সংশোধনীর মাধ্যমে, এই দুটোকেই কিন্তু পরে আদালতে চ্যালেঞ্জ হয়েছিল। আদালত এই দুটোকেই মানে বাতিল ঘোষণা করেছিল। তো স্বাধীন মালিকের বক্তব্য হচ্ছে যে
এই সরকার যে এখন মানে আছে, এটা সংবিধানের বাইরে আছে, এটাকে নির্বাচিত সংসদ এসে তাকে বৈধতা দিতে হবে সংবিধান সংশোধনীর মাধ্যমে। বৈধতা দেয়া হলেও সেটা আদালতে চ্যালেঞ্জ হতে পারে, সেটা নিয়ে আইনগত প্রশ্ন থাকতেই পারে, যেহেতু পঞ্চম এবং সপ্তম সংশোধনী নিয়েও প্রশ্ন আছে। আর আন্তর্জাতিক বিষয়ে যেটা বলা হচ্ছে, সেটা আমি রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহর সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটা বলছেন যে একটা অনির্বাচিত সরকার একটা নির্বাচনের প্রশ্নে একটা বিশেষ প্রেক্ষাপটে এসেছে, তারা নির্বাচন দিয়ে চলে যাবে, কিন্তু সেখানে যদি লম্বা সময় থাকে তাহলে যারা দাতা গোষ্ঠী আছে, আন্তর্জাতিক সম্প্রদায় আছে, তাদের দিক থেকে সমর্থনটা হারাতে পারে, তাদের দিক থেকে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, দেশের মানুষের মধ্যেও এক ধরনের প্রভাব পড়তে পারে, এমনটা বলা হচ্ছে। যদিও সরকারের কেউ কেউ বলছেন যে দেশের মানুষই চাইছে, যেহেতু তারা বলছেন যে রাজনৈতিক দলগুলো কতটা পরিবর্তন আনতে পারবে সে নিয়ে মানুষের মধ্যে নতুন করে সন্দেহ তৈরি হয়েছে। বিশেষ করে বিএনপির বিরুদ্ধে তাদের অনেক অভিযোগ করছেন যে বিএনপি গত রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন জায়গায় নানান ধরনের যে অভিযোগগুলো এসছে, চাঁদাবাজি বা দখল ইতিমধ্যেই হয়েছে, যদিও বিএনপি সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলছে, কিন্তু এই বিষয়গুলো রয়েছে। এই কারণেই মানুষের মধ্যে এক ধরনের বিষয় আসে। কিন্তু তারপরেও অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর উপরেই ভর করে কিন্তু এই সরকার আছে। এই সরকারের অংশীজন কিন্তু অনেকেই, সেনাবাহিনীও এখানে একটি অংশীজন। ফলে সব দিক থেকেই অন্যদের সমর্থনটা যদি না থাকে, থাকতে অনেক অংশীজনের সমর্থন এবং সহযোগিতাও তার দরকার হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি আজকে দেখা করেছে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তাগিদ তারা যথারীতি দিয়েছে তাদের যে আগের অবস্থান সেই অনুযায়ী। কিন্তু বেরিয়ে এসে বিএনপি মহাসচিব অসন্তোষ প্রকাশ করেছেন। যেটা হচ্ছে কি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার নেতৃত্বে দলটির শীর্ষ পর্যায়ের 7 জন নেতা তারা বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে। সেই বৈঠক থেকে বেরিয়ে এসে প্রায় 2 ঘন্টা সময় ধরে বৈঠক করেছেন। বেরিয়ে এসে তারা যেটা বলেছেন, তাদের যে উদ্বেগের জায়গা সেটা মূলত নির্বাচন নিয়ে, সেই প্রশ্নে তারা কথা বলেছেন এবং নির্বাচনটাই তাদের বৈঠকের মূল বিষয় বা মূল ফোকাস ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তারা যে অসন্তুষ্ট সেটার ক্ষেত্রে তাদের কারণ হচ্ছে যে প্রধান উপদেষ্টার দিক থেকে তারা সুনির্দিষ্ট নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ পাননি, সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ তাদেরকে দেয়া হয়নি। সরকারের পক্ষ থেকে বা প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বা বিভিন্ন বক্তব্যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার যে কথা বলেছেন সেটাই তাদেরকে বলা হয়েছে। তো সে কারণে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্যটা কোট আনকোট যদি বলা যায়, যে তারা একেবারেই অসন্তুষ্ট এই বৈঠকের ব্যাপারে, কারণ তারা সেখানে সুনির্দিষ্ট রোডম্যাপ পাননি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আমি কথা বলছিলাম এর বাইরেও, তিনি যেটা বলছেন যে তারা জুন মাসে নির্বাচন হওয়া কেন সম্ভব নয়, যেহেতু বর্ষা মৌসুম চলে আসে, এছাড়া জানুয়ারি মাসের পর থেকে ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে রোজার ঈদ আসবে, তারপর কোরবানির ঈদ, এই সময়টাতে নির্বাচন করা যে সম্ভব নয় সেই বিষয়গুলো তারা প্রধান উপদেষ্টাকে বুঝিয়েছেন, বোঝানোর চেষ্টা করেছেন। এছাড়া তাদের দিক থেকে যেটা বলা হয়েছে যে তারা মনে করেন যে তাদের কাটা পয়েন্ট, মানে তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান, এরপরে আর যেতে চান না। তারা মনে করেন তাহলে পরে অর্থনৈতিক যে অবস্থা, রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সব দিক থেকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তারা এই সরকারের অধীনে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান, এই জায়গাটাতেই অসন্তুষ্টি নিয়ে তারা বেরিয়েছেন। তবে সংস্কার প্রশ্নে আলোচনা এসেছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সংস্কার নিয়ে যে এখন জুলাই চার্টার করার যে উদ্যোগ চলছে, জাতীয় ঐকমত্য কমিশন যে আলোচনা করছে, সেখানে তারা বৈঠকে যাবেন এবং জুলাই চার্টার হতে পারে, কিন্তু নির্বাচন সম্পর্কিত ন্যূনতম যে সংস্কারগুলো, প্রয়োজনীয় যে সংস্কারগুলো, সেটা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব, বিএনপি সেই যুক্তিটা তুলে ধরেছে। আর বাকি যে সংস্কারের কাজগুলো থাকবে, জুলাই সনদে স্বাক্ষর করলেও সেগুলো পরে নির্বাচিত সরকার এসে করবে। বিএনপির এই অবস্থান সেটাই তারা তুলে ধরেছে। সেখানেই তারা যে জবাব পেয়েছেন তাতে তারা সন্তুষ্ট হননি, সেটাই তাদের বক্তব্য। এর আগে আমার বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে কথা হচ্ছিল। তিনি এই প্রধান উপদেষ্টার কাছে তাদের যে তাগিদ সেটা তুলে ধরার কথা বলছিলেন এবং বলছিলেন যদি তিনি কোনো পদক্ষেপ না নেন বা এখান থেকে যদি তাদের প্রত্যাশিত কোনো আশ্বাস না আসে, তাহলে তারা তাদের বক্তব্য নিয়ে
মাঠে ময়দানে নামবেন, তিনি স্পষ্ট করে কর্মসূচির ইঙ্গিতও দিচ্ছিলেন। ফলে এই যে অসন্তোষ, সেটি এখন বিএনপি রাজনীতিকে কোন দিকে নিয়ে যেতে পারে? আবার বিএনপি যে অসন্তুষ্টির কথা বলছে, সে ব্যাপারে সরকারের বক্তব্যই বা কি? সরকারের দিক থেকেও কিন্তু বৈঠক সম্পর্কে একটা প্রেস ব্রিফিং করা হয়েছে। সরকারের পক্ষে যে উপদেষ্টারা ছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে, তাদের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি ব্রিফিং করেছেন। তিনি বলেছেন যেটা যে তার বক্তব্যটা হচ্ছে যে নির্বাচন কোনোভাবেই আগামী বছরের জুনের পরে যাবে না, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে। সেখানে সরকার তাদের যুক্তিটা দিয়েছে, প্রধান উপদেষ্টা তার যুক্তি দিয়েছেন যে সংস্কারের কাজগুলো এগিয়ে নেওয়া, জুলাই গণ অভ্যুত্থানে যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, মানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা যারা বিভিন্ন অপরাধের অভিযোগগুলো এসছে, হত্যাকাণ্ড বা বিভিন্ন, সেগুলোর বিচার চলছে, সেই বিচারগুলো এগিয়ে নেওয়া, এই জায়গাটাতে যেটুকু সময় লাগে সেই সময়টুকু সরকার নেবে, সেটা তাদের দিক থেকে বিএনপিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সেখানে নির্বাচন ডিসেম্বরেও হতে পারে, জানুয়ারিতেও হতে পারে, মানে তারা জুনের মধ্যে করতে চায়, এই বক্তব্যটা তারা দিয়েছে। আসিফ নজরুল যেটা বলেছেন যে তারা মনে করছেন যে বিএনপি তাদের সাথে যে আলোচনা হয়েছে, যদিও বিএনপি বলেছে তারা অসন্তুষ্ট, তিনি বলছেন, আসিফ নজরুল বলছেন যে তারা সন্তুষ্টি নিয়ে এই বৈঠক থেকে বেরিয়ে গেছেন। বিএনপি নেতারা সন্তুষ্ট, এটাই তাদের মনে হয়েছে তাদের যুক্তিতে। এছাড়া যেটা এসছে যে নির্বাচন নিয়ে সন্দেহ, সরকার এটা বিলম্বিত করতে চায় কিনা, এ ধরনের বিষয়গুলো এসছে। সাংবাদিকরাও সেই প্রশ্ন করেছিলেন। আসিফ নজরুল যেটা বলেছেন যে এই নির্বাচন বা রাজনীতি নিয়ে উপদেষ্টাদের কেউ যদি কোনো বক্তব্য দিয়ে থাকেন, এগুলো বক্তব্য বিচ্ছিন্নভাবে এসে থাকতে পারে, কিন্তু প্রধান উপদেষ্টা যে বক্তব্য দেবেন সেই বক্তব্যটাই আসলে সরকারের অবস্থান হিসাবে ধরে নিতে হবে, সেটাই তারা বিএনপিকেও জানিয়েছেন। তাদের মধ্য দিয়ে 5 বছর ক্ষমতায় থাকা বা লম্বা সময় ক্ষমতায় থাকার ব্যাপারে সরকারের আদৌ অবস্থান কি, সেটি একরকম জানান দেওয়ার চেষ্টা করেছেন আসিফ নজরুল, যে প্রধান উপদেষ্টার বক্তব্য সেখানে গৃহীত হওয়া উচিত। নির্বাচন এবং সরকার মেয়াদ নিয়ে যে প্রশ্ন উঠছে, জামায়াত ইসলামী বা এনসিপি এবং অন্য রাজনৈতিক দলগুলো, সাম্প্রতিক আন্দোলনের যে পক্ষ শক্তিগুলো, তাদের অবস্থান কি, তারা কি বলছে? অন্য দলগুলোর সাথেও আমার যেটা কথা বলে মনে হয়েছে যে তারাও প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা দিচ্ছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এটাকে সমর্থন করছে জামায়াত এবং ছাত্রদের যে দল এনসিপি। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি যেটা বলছেন যে তারা মনে করেন যে প্রধান উপদেষ্টা যে সময়টা বলছেন এর মধ্যে নির্বাচন সম্ভব, কিন্তু তারাও মনে করেন যে রোজার আগে নির্বাচনটা করা দরকার, রোজার পরে গেলে নির্বাচন করার ক্ষেত্রে সমস্যা হবে। বিএনপি যে যুক্তিগুলো দিচ্ছে যে বর্ষা মৌসুম, সেই হিসেবে তো সময়টা ফেব্রুয়ারির মধ্যে, অর্থাৎ বিএনপির যে সময় তার কাছাকাছি সময়ের মধ্যে, মানে ফেব্রুয়ারির শেষ দিক থেকে যদি রোজা হয় তার আগেই নির্বাচন জামায়াত ইসলামের পক্ষ থেকেও চাওয়া হচ্ছে। জামায়াতের সেক্রেটারি গোলাম পরোয়ার তিনি যেটা বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নতুন প্রশাসন, ডোনাল্ড ট্রাম্পের যে নতুন প্রশাসন, সেই প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানে 2জন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী তারা ঢাকায় সফর করছেন এখন। তারা তাদের সফর শুরু করার প্রথম দিনেই আজকে 3টা রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন, জামায়াতে ইসলামী, এনসিপি এবং বিএনপি। তো জামায়াত নেতা বলছেন যে এই বৈঠকে এই মার্কিন কূটনীতিকরা তাদের দিক থেকেও নির্বাচন প্রশ্নে তাদের অবস্থান কি, দলগুলোর অবস্থান কি, দলগুলো কিভাবে এগোতে চায়, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলগুলোর অবস্থা কি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দলগুলোর অবস্থা কি, গণ অভ্যুত্থানের যে পরবর্তীতে যে বিচার প্রক্রিয়া চলছে সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মনোভাব কি, তারা মূলত বাংলাদেশের রাজনীতি, নির্বাচন, বর্তমান সরকারের অবস্থান, এগুলো নিয়ে দলগুলোর মতামত জানার চেষ্টা করছে, সেটাই মনে হয়েছে। সেখানেও এই দলগুলো ওই তাদের যে নির্বাচন নিয়ে যে অবস্থান, তারা মনে করে যে জামায়াত ইসলামী এবং এনসিপি বিশেষ করে তারাও ওই ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন, সে কথাটাই বলেছে। তবে তারাও এটাও বলেছে যে রোজার আগে নির্বাচনটা হলে ভালো হয়। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনিও বলছিলেন যে তিনিও মনে করেন যে নির্বাচনটা সরকার একটা আলোচনার ভিত্তিতে নির্বাচনটাকে এগিয়ে নিয়ে যাবে। এর বাইরে ইসলামপন্থী অন্য যে দলগুলো আছে, বামপন্থী দলগুলো, তাদেরও একাধিক দলের নেতার সাথে আমি কথা বলেছি, তারাও কিন্তু বলছেন যে নির্বাচনটা প্রয়োজন। একটা অনির্বাচিত সরকার দীর্ঘ সময় থাকা মানে সেটা দেশের জন্য এবং রাষ্ট্রের জন্য নেতিবাচক প্রভাব মানে ভাবমূর্তি তৈরি করে, সে কারণে তারাও নির্বাচনটার উপরে জোর দিচ্ছেন।
কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ যেটি বলেছেন, নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেছেন যে তাদের যে প্রত্যাশা ওই ন্যূনতম সংস্কারগুলো সেগুলো না হয়ে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা তা নিয়ে একটা সংশয় তিনি প্রকাশ করেছেন। এটি কি বার্তা দেয়? এটি কিন্তু একটা তাদের দলের অবস্থান, কিন্তু এই জায়গাটাও একটা অবস্থান আছে, সেটা আক্তার হোসেনও বলছিলেন যে তারা নির্বাচনটা সরকার যে সময় বলছে এই সময়ের মধ্যে তারা করলে আপত্তি নেই, কিন্তু তারা তার আগে সংস্কারগুলো চান, তার আগে বিচার প্রক্রিয়া একটা জায়গায় দৃশ্যমান হবে, মানে একটা স্পষ্ট জায়গায় আসবে, সেটা তারা চান। সেটা না হলে নির্বাচন তারা সেভাবে গ্রহণ করবেন না, এটা হচ্ছে তাদের বক্তব্য। এই দলটির আগে থেকেই যে এটা অবস্থান যে সংস্কার শেষ করতে হবে, বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে, তারপরে নির্বাচন। তো এখন সংস্কার প্রক্রিয়া অন্য দলগুলো মনে করছে যে এই সময়ের মধ্যে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব নয় ন্যূনতম সংস্কারগুলো করা ছাড়া। তো এখন মানে এনসিপির পক্ষ থেকে একটা চাপ রাখা, বিশেষ করে যেহেতু তারা গণঅভ্যুত্থানের আন্দোলনের নেতৃত্বে ছিল বা বড় অংশীজন, সেই জায়গা থেকে যাতে বিচার প্রক্রিয়াটাও যাতে এগিয়ে নেওয়া যায় একটা চাপ রাখা, সেটা আমার কাছে মনে হয়েছে এই দলের নেতাদের সাথে কথা বলে। তবে বিএনপি বা জামায়াত ইসলামী অন্যরাও মানে সংস্কার চায়, সংস্কার থেকে কেউ আলাদা বা ভিন্ন কথা বলে এই মুহূর্তে যে মানুষের যে সমর্থন সংস্কারের প্রতি সেই জায়গা থেকে অন্যদিকে যেতে চায় না, মানুষের সেই সমর্থনের জায়গা থেকে, সেটা তারা বলছে। কিন্তু ন্যূনতম সমর্থন, ন্যূনতম সংস্কার নাকি বড় আকারের সংস্কার, এই জায়গাটাতেই বিতর্কটা থাকছেই। আর নির্বাচন মানে এখন ন্যূনতম সংস্কারের পরে হবে নাকি সব সংস্কার শেষ করে। তবে বেশিরভাগ দলই এখন ন্যূনতম সংস্কার করেই, নির্বাচন সম্পর্কিত সংস্কার করেই নির্বাচন চাইছে। আচ্ছা, অনেক ধন্যবাদ কাদির। দর্শক, আপনারা সঙ্গে ছিলেন। শেষ করছি আজকের মতো। বলে রাখি আরেকবার, সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ পেতে যুক্ত থাকুন বিবিসি বাংলার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এক্স বা টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। 9 মাস ধরে আমার চোখ বেঁধে রাখা হয়েছিল। টর্চার মর্চার করলো, নাকটা এখনো ভাঙা আছে, টর্চার করলো। আমার হাত পিছমোড়া করে হ্যান্ডকাপ পরিয়ে 2জন লোক এই সিঁড়ি দিয়ে আমাকে নিয়ে যেত। এমনকি এর ভিতরেও 24 ঘন্টা আমার চোখ বাঁধা থাকতো আর হ্যান্ডকাপ পরানো থাকতো। বাংলাদেশের অন্ধকার এক জগতের একটি ঝলক এটি। দেশ জুড়ে এরকম শত শত বন্দিশালা ছড়িয়ে আছে, যেখানে বন্দীদের নির্ঘুম রাখা, মারধর করা, নির্যাতন করা এবং সম্পূর্ণ অন্ধকারে ফেলে রাখা হতো। প্রায় সব বন্দী এমন কথা বলেছেন। বছরের পর বছর ধরে আমরা এমন বন্দিশালার কথা শুনে এসেছি, কিন্তু এবার প্রথম এমন কিছু চোখে দেখছি। দেখুন কত সংকীর্ণ এই কক্ষগুলো। এরপরেও একে 7টি সেলে ভাগ করা হয়েছে। আমি এটির ভেতর ঢুকে দেখাই কত সংকীর্ণ এটি। আমি 5 ফুট 3 ইঞ্চি লম্বা, তাই আমি দাঁড়াতে পারছি, কিন্তু আমার হাত 2 পাশে ছড়াতে পারছি না। কিন্তু আমি যদি পাশের সেলে যাই, দেখুন আমি এখানে দাঁড়াতেই পারছি না, আমি হাত ছড়াতে পারছি না। একবার ভাবুন, এইসব সেলেই লোকজনকে সপ্তাহ, মাস, এমনকি বছরের পর বছর থাকতে হয়েছে। আমাদের যেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, সেখানে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসিম তার জীবনের 8টি বছর কাটিয়েছেন, যেখানে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। এটা জীবন্ত কবর দেওয়ার মতো একটা অনুভূতি, দুনিয়ার সাথে পুরোপুরি বিচ্ছিন্ন। মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর এটি। বন্দীদের মৃত্যুর চেয়ে বেশি যন্ত্রণা দিতে এটি পরিকল্পনা করে বানানো হয়েছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি মুক্তি পান। এরকম হাজারো ভুক্তভোগীর মধ্যে অর্ধ ডজনের বেশি লোকের সাথে বিবিসি কথা বলেছে। তারা বলেছেন, রাজনৈতিক ভিন্ন মতের কারণে তাদের জোরপূর্বক গুম করা হয়েছে। তদন্তকারীরা বলছেন, নির্দেশগুলি শীর্ষ পর্যায় থেকে এসেছিল। প্রায় প্রতিটি কেসের ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশ ছিল অথবা তার সম্মতি নিয়েই এসব জোরপূর্বক গুম করা হয়েছে। তদন্তে আমরা তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি। cases has been done with the approval or permission or order by the Prime Minister herself.
গত বছর সরকার বিরোধী বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত হাসিনা কঠোর হাতে দেশ শাসন করেছিলেন। এখন তার রাজনৈতিক দল বলছে যে তাদের সাথে এর কোনো সম্পর্ক ছিল না। নিরাপত্তা বাহিনী একাই এ কাজ করেছিল। সেসব বাহিনী এখনও বহাল আছে। অনেক ভুক্তভোগী এখন মুক্ত, কিন্তু তারা এখনও ভয়ের মধ্যে বাস করেন। আতিকুর রহমান রাসেল এখনও ভীত যে তার অপহরণকারীরা তাকে খুঁজে পাবে। আবার না কেউ ধরে নিয়ে যায়, বা ওই রেসটা যারা রেশিওটা যে আমি টকশো করতেছি বা আমি একজনের সাক্ষাৎকার দিয়ে দিচ্ছি, আমি বলতেছি আমাকে ডিজে পাইরা বা অন্য কেউ ধরে নিয়ে গেছে, এই কারণে ব্যক্তিগত আক্রোশের কারণে কেউ আমার আবার এটা করে নাকি, এই ভয়টা আর কি কাজ করে এখন। আমি ক্রমাগত ভয়ের মধ্যে থাকি, বাইরে গেলে বারবার পেছনে নজর রাখি। এসব ভুক্তভোগীর জন্য ন্যায় বিচার নিশ্চিত করা বাংলাদেশের ভঙ্গুর গণতন্ত্রের জন্য একটি অগ্নি পরীক্ষা, যাতে ভবিষ্যতে অন্য কেউ আর গুম হওয়ার ভয়ে না থাকে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।